আমাদের অসংখ্য মারাত্মক মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। সো সেই খুলনাতে আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টে কার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপ গুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ, আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই, যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নাম আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বললো যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো উজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশার নামাজ পড়ে আসছি, তো আমি উজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তা কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বললেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে ভাই এভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। প্রিয় লিসেনার, এই বিষয়ে আপনারা শুনতে পাবেন খুলনার ভয়ানক ঘটনা সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত শুনে আসি। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বলে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা। মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়
ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তাটা এখন বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে হতো। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আমার 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা, মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ পড়ছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টার বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো কেউ অবস্ট্যাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে, অথবা তাকে মেরে ফেলতে পারে। এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করেছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে তাকে এই কথাগুলা বলার পর। আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে। আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন। তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাব, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে। কিন্তু উনি এভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা আর কি। কিন্তু রাসেল ভাই অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না। আমি বিদেশ যাইনি, কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না। এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল। রাইট, আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাসেল ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে, সেইটা ছাড়া আমরা কবরস্থান 2 পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় 2 পাশেই কবর দেখতে পাচ্ছে। বলে যে কবরের নাম লেখা থাকে মা বাবা, অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে।
এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই মুহূর্তে। কনফিউজড, সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় কথা, আপনি যখন পড়াবেন নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে, বলে কিরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2তলা 3তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। সে এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশি রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে সে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বলল যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই, স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে, তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি, তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাস্তায় বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললো যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না। যে লোকটা আজান দিল সেই লোকটা বলছে এটা, আচ্ছা, সে সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, এটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বললো যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব,
আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্না করো, কান্নাকাটি করবে না, তোমরা চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত একদম, মানে সেই এলাকায় ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না রাসেল ভাই। একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাতে গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটর পাড়া দিতে দেখে সে আরিচা ফেরিঘাটে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। যে আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফের শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানি আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো যে আরিচা ঘাটে এসে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটা আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কখনো ঢাকার বাইরে যাবো না। উনি জানো না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে সে। বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয়নি, তার আগে মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? মানে রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেজন্য না মনে হয়, সেজন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না।
যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তায় বললো যে এত কাঁচা এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো স্মুথলি যাচ্ছিল। খুব স্মুথলি গেছে। সেটাই দেখি আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। এবং আমি সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি তার ঘটনায় চলে যাবো। তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আর একটু জোরে কাছ থেকে বলতে হবে। আমি মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোমটাউন বরিশাল, ঢাকা এশামলি থেকে এসেছি। জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। 1999 বা 2000, আমি 4 অথবা 5 পড়ি তখন। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এসব আমি বিশ্বাস করতাম তখন। একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি জাস্ট একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় এসে ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই, তাকে চটটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাপ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে আসলে আমি সোজা দৌড় দিই। তখন বলে রাখি একটু, এখন বর্ষাকাল ছিল, সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে, ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, আমাদের বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, 7 জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, 7টা কবরের মাটি লাগবে, 7টা বট গাছে গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল, আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখেই দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, ওই সময়ের ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল, মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুগনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই, মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবি কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যেতে পারতো। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধুতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না।
তো আমি সেই শোকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তো খোঁজ নিলাম যে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সেই লোকটা একসময় আমার উপকার করেছে, তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই, একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো যে কি রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 70+ এইজ, সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? সে শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে বলি ওদিকে যান। আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউ সাথে জিজ্ঞেস করবো সমস্যা কি। তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন, ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী 3-4টা ছেলে মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিটিউড নিয়ে তাকে নিষেধ করছিল যে দাদু, তারাও বলেছিল যে দাদু আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই, তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল। তাকে মানে ভয় তো দেখিয়েছে, মানে 2-3 জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদজিন ছিল বা জিন ছিল যাই হোক, কিন্তু রাসেল ভাই সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 12-10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। যাক, আমাদের আরো ঘটনা রয়েছে, আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে একটা বড়সড় ঘটনা শুনে আসছিল। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার একসময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে চাইলে, হ্যাঁ ওদের নাম বলা যাবে না আর কি। ওকে, তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এরকম তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গোধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যানচেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়, যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা। তো ওই মেয়ের এই প্ল্যানচেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে 1-2 জন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এই সেই। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে।
এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়, যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থটা মানে খুব মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ এন্ড মানে অসুস্থতা ব্যাপক ভয় পেয়ে বসে, এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে, তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে তার মা বা সামওয়ান, বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি এরকম। তো ওরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও। তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। তো এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো যখন বের হয় ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে, আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা-10টা, মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। আচ্ছা, যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু একটা, মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায়, পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা যে কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নেই, পুরো অন্ধকার। আচ্ছা, পুরো অন্ধকার, এবং তখন বুক ছেদ করে ওঠে, এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে, তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে, বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে, এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে, দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, তাকে মনে হয় সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার, এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার, যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলাই গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে মেয়েটা। আচ্ছা, বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থ থেকে মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য, যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয়, এবং ওকে সাথে যেতে। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে, তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যাচ্ছে এগুলো হতে পারে এটা কল্পনা বা সামথিং। তো গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা, এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই ওটা নিয়ে, ওই মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা।
তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে যে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা, মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, কত শব্দ পাওয়া যাচ্ছে এরকম? হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা, তো ওর মা তো ভয় পেয়ে যায়, এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভিতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে, কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো রাতে অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি, মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নাই, এরকম অবস্থায় তখন ওর মা বলে, আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো, এবং তার দিকে তাকায় আছে জ্যাপ জ্যাপ করে বান্ধবীটা। তো প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার করে এসে পরে ওর মা আসে, আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে, সামহাও চোখ কিভাবে খুলছে কি নোজ। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি ওই সৎকার করবেন আর কি। তো তিনি ওই আসার পর দেখে লাশটা, দেখে বলে যে তো শেষকৃত্য করা লাগবে, এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল করায়, কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল, বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতে, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো হচ্ছে, উল্টা পাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য, সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পর না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের জ্বালাবে। আচ্ছা, পরদিন তার সৎকার করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, ওই মেয়েটা যেটা, ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায়, সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সৎকারের পরে। হ্যাঁ, সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতো এখানে। আচ্ছা, ওই যে কাপড় মাথার মধ্যে দেওয়া, মুখ চেহারা দেওয়া যায়, দেখা যায় না, সেটাকে সে দেখতো, এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, আপনার ঘটনাটা আমরা শুনি। জি, ঘটনাটা হচ্ছে গত 2016 সালে, টাইমটা ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই, ওটা হচ্ছে আপনার ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার T20 ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ ছিল, ওই দিনে হচ্ছিল। তো যেহেতু ওই দিন বাংলাদেশে কোনো খেলা ছিল না, তো আমরা জাস্ট আমরা কয়েকটা ফ্রেন্ড, 3জন ফ্রেন্ড আমরা প্ল্যান করি যে জাস্ট এশারের নামাজ পড়েছিলাম। তো তখন টাইমটা ছিল মেবি 7:30 বা এই টাইপ। তো তখন আমরা জাস্ট প্ল্যান করি কি, আমরা 3জন ফ্রেন্ড, রাফি আর অনিকা এবং আমি, তো জাস্ট প্ল্যান করে কি আমরা একটা খালি রাস্তায় ফটোশুট করবো রাতে। তো আমার ক্যামেরা ছিল, এই জন্য আমি রেডি মানে রাজি হই দুজনের কথায়। তো জাস্ট নামাজটা পড়ে আমরা চলে আসি। তো জাস্ট এই যে জায়গাটায় যাই, ওই রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, আর আমি ওই জায়গাটা আমার যাইতে রাজি হই, কারণ এরা আমাদের যে আগে যে বাসাটা থাকতাম, এখন যেখান থেকে তার আগে যে বাসাটা থাকতাম ওটা ছিল তার একদম পাশেই। তো আর আনফর্চুনেটলি ওই দিন একেবারেই রাস্তাটা একেবারে ফাঁকা ছিল, ওই জায়গাটা মোটামুটি গাড়ি ঘরে চলাফেরা করে, বাট ওই দিন আসলে কিছুই ছিল না। তো জাস্ট আমরা মোটামুটি এমনি ছবি টবি তুলতে থাকি। তো যে রাফি যে ফ্রেন্ডটা ছিল আমার, ও বলতে গেলে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেক সাহসী ছিল। আচ্ছা, তো ও ফার্স্টে আমরা ছবি তুলতে ও ফার্স্টে বলে যে আচ্ছা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে গেলে ভালো হয় না। তো আমি বলি যে কেন, কি হয়েছে? পরে বললো যে মুভ করে চলে যায় না, আমরা বাসায় চলে যাই, চল আমরা এখানে থাকার দরকার নাই, দেরি হয়ে যাচ্ছে, চল আমরা চলে যাই।
তো তখন আমি জাস্ট বলি কেন, মানে আমি ফাইজলামি করে বলছিলাম যে কি তুই ভয় পেয়েছিস নাকি এমন কিছু। ও বলে যে না তুই চল এখান থেকে। তো দ্যাটস টাইম ও চল আমার কথা শুনে না। তো আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল অনেক, ও বলে যে আচ্ছা ঠিক আছে তুই তুল, আমি ছবি তুলবো, আমি তো দেন ওকে তুলে দিচ্ছিলাম। তো ও আসলে যে ফার্স্ট ফ্রেন্ডটা ছিল রাফি, ও চলে যায়। দেন আমি বলি আচ্ছা যেহেতু চলে যাচ্ছে যাই, দিয়ে ওকে রাস্তায় যেতে যেতে বলি যে আচ্ছা তুই এরকম করলি কেন, চলে গেলি কেন। যেন বলে যে আচ্ছা তুই তোর যখন, ওকে বলি যে তুই কি ভয় পাইছিস বা এমন কিছু চাইতে থাকি। দেন ও বলে আচ্ছা তুই যখন এত সাহসী আচ্ছা তুই গিয়ে দেখে। বললাম কি দেখে আসতাম? আচ্ছা ওই বাসাটার সামনে যা, ওই যে এখানে আমরা লাস্ট ছবিটা তুলছি। বললাম আচ্ছা ঠিক আছে গেলাম। অ্যান্ড ফার্স্টে যখন আমি গেছি, ওরা যেহেতু আমার ফ্রেন্ড ওরা আমাকে ছাড়ে না, ওরা আমাদের সাথেই ছিল, বাট ওইটা ছিল একেবারে রাস্তার মাথায় আর ওরা ছিল আরেক মাথায়। ওরা আমার সাথে মানে অত দূর আসে নাই, জাস্ট বলছিল যে তুই যাস না। তারপর আমি গেছি, যাওয়ার পরে বললাম আমার ক্যামেরাটা আমার হাতে ছিল। তো ও আমি জাস্ট ওইখানে একা যখন ছিলাম, ওরা দূরে ওদেরকে আমি দেখতে পারতেছি যে ওরা আছে। তো তখন একটা জাস্ট সাউন্ড ব্রিফ হইতেছিল যে কেন এখানে কেন এসেছিস, কি লাগবে, এই জাস্ট মানে ওটা কি ডান সাইড থেকে আসছে না বাম সাইড থেকে না সামনে না পিছনে, এটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো জাস্ট ওই টাইমটাতে আমি বলি আচ্ছা তোরা এইদিকে এমন কিছু, ওরা চলে আসে সাথে সাথে এসে বলে আচ্ছা ঠিক আছে এবার চল প্লিজ চল, মানে অনেক রিকোয়েস্ট করতেছিল। দেন জাস্ট তখন আমি বলি আচ্ছা কি হয়েছে এটা বলে যখন আমি জাস্ট পিছে তাকাইছি, তো তখন মানে এটা আমি আগেও দেখছিলাম, বাট আমি মনে করছিলাম যে এটা গাছ বা জাস্ট কিছু একটা হবে। আসলে ওটা গাছ ছিল না, ওই 2 তলায় যেটা দেখছিলাম এটা ডুপ্লেক্স বাসা ছিল। তো ওইখানে দেখছি কি যে একটা জাস্ট 2 পাশে গাছ না, ওটা হচ্ছে একটা চুল অনেক বড়, একটা মহিলা বা কারো চুল, ওটা হচ্ছে এতই বড় যে ওটা 2 তলা থেকে রাস্তার মধ্যে টাচ করতেছে। আচ্ছা, তো এটা যখন দেখছি আর তখন ওই মানে যে জিনিসটা ছিল ওটা মাথা তুলছে। মাথা তুলে আমরা 3 জনে একই সাথে ওটা দেখছি যে মাথা তুলছে, এন্ড তুলে জাস্ট বড় বড় হাতগুলা দিয়ে জাস্ট চুলটা সরাইছে কপাল থেকে। আর ফেসটা ছিল পুরাই মানে অনেক ফর্সা ছিল, চোখ পুরাই সাদা ছিল, মনে ছিল না কোনো। এটা দেখার পরে জাস্ট আমরা 3 জন আর 1 সেকেন্ডও লেট করিনি, আমরা এখান থেকে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমরা কি করছি একসাথে দৌড়েছি। এটা আমরা অনেকবার শুনি যে মানে একসাথে সবসময় থাকা দরকার, কেউ যদি একজন হারায় যায় বা কিছু, তো এই জন্য একসাথেই ছিলাম সারাক্ষণ। তো জাস্ট হয় কি যে একটা মোমেন্টে আমার একটা ফ্রেন্ড হাঁপায় যায় আর বলে যে না এখন আর হচ্ছে না, আমি পারতেছি না। তো জাস্ট আমি তখন পিছে তাকাই, এর আগে আমি কখনো মানে একবার পিছে তাকাই নেই, যে এটা জানি যে কোনো ভয়টা পেলে পিছে তাকাতে হয় না। তো জাস্ট এই জন্য একবার পিছে তাকাইছি। এখন তখন দেখি কি যে এই জিনিসটাকে আমরা দেখছিলাম যে ওইটা মানে, আর আমি সবচেয়ে বেশি ভয় পাইছি ওই জিনিসটাকে নিয়ে যে ওটার চুল এত বড়, তাহলে ও কত বড় হবে। তো তখন ওইটা দেখি কি যে ওটা জাস্ট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আসতেছে আমাদের কাছে, বাট ওটাও তো মানে ফাস্ট না, মানে জাস্ট বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় যেভাবে ওরকমই অনেক স্লো, বাট ওটা আসতেছে, থেমেছিল। তো জাস্ট তখনই আমরা ও যে ফ্রেন্ডটা ছিল ওকে নিয়ে আমরা দৌড় দিই। আর সবচেয়ে মানে একটু কনফিউজিং বিষয়টা হলো কি আমরা যে দৌড়াইতেছিলাম আমার বাসা ছিল সব থেকে কাছে, আর আমরা 3 জনই বাসায় খুব কাছাকাছি ছিল, কিন্তু মানে দৌড়াইতেছি জাস্ট কোনো রোডও চিনতেছি না, জাস্ট দৌড়াইতেছি, মানে একটার পর একটা রোড আসতেছে, আমার বাসা আমি খুঁজে পাচ্ছি না। তো একটা পর্যায়ে জাস্ট দেখি কি যে মানে মিনিমাম আমরা 10 থেকে 5 মিনিট আরো বেশি দৌড়াইতে থাকি। তো একটা পর্যায়ে দেখি ওটা আর পিছে নাই আমাদের। তো এমন সময় দৌড়াতে একটা রোড চেনা একটা রোড পড়ে, আর ওই রোডটা বরাবর একটা মসজিদ ছিল। তো ওই মসজিদে আমি গিয়ে একটা ওই ঠিক ওই টাইমটাতে একটা পরিচিত একটা আমার আঙ্কেল ছিল, তো ওনাকে কিছু তেমন একটা বলি না। তো আমরা 3 জনে তখন একসাথেই ছিলাম, তো বলি যে জাস্ট আমাদের একটু বাসায় দিয়ে আসেন। তো বাসায় দিয়ে এসে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর যেটা হয় যে আমরা এখানে খুব মানে সবচেয়ে বেশি মানে সব বেশি হলে আমরা এখানে 1 ঘন্টা এখানে টাইম স্পেন্ড করছি দৌড়াদৌড়ি বা সবকিছু ভয়টা মিলে। বাট আমি বাসায় গিয়ে দেখি কি তখন বাজে আনুমানিক প্রায় 11টা বেজে গেছে, যেটা একেবারেই পসিবল না। যা আমি ওখানে ছিলাম মেবি 7:45 এর দিকে। আমরা 10 থেকে 20 মিনিট আমরা ছবি তুলছি।
তারপর যা দেখলাম দেন আমরা দৌড়াদৌড়ি করলাম। তো মিনিমাম সর্বোচ্চ যদি ধরে 1 ঘন্টায় ওখানে বসেছে। এর মধ্যে আমরা যে গিয়ে দেখি আমি ম্যাচও শেষ, ম্যাচ ছিল সেদিন, ম্যাচটাও শেষ, আর বাজে হচ্ছে 10টা 49 বা এরকম টাইম এই ছিল। আর পরের দিন থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা এটা একটা পুলিশম্যানের ঘটনা। জি জি, এটা ভালো। চিটাগাং থেকে শেয়ার করেছে, মানে তার নাম বলতে কোনো সমস্যা নাই, আচ্ছা, কিন্তু সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা, ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান, সে চিটাগাং এর বাড়ি, এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গার। ওরে বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে আমি খুব বেশি প্রাইভেট কোনো ইয়ে না, প্রাইভেট না, হি জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না, মানে সে নিজেই রিকোয়েস্ট করেছে। এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাইরে ঘটেছে? তো ক্যাম্পের বাইরে ঘটেছে, অবশ্যই, এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরতে অন্ধকার হয়ে যায় জায়গায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, আচ্ছা, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে আর কি, উপরে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান, হ্যাঁ, মানে খুব মানে বিলাপ করছে টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। তো ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। যেটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা, তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে, হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোনো সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় লাগে এরকম, এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকা এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা, এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। হ্যাঁ, এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা, দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়, এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, ওখানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা, তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, ভরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো ওখানে কেউ নাই, না ওখানে কেউ নাই। এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে। আচ্ছা, ওকে। ইউরোপে থাকে তারা সবাই জানে যে এখানকার হাইওয়ে পাশে ফর স্মোকিং এন্ড ইমার্জেন্সি টয়লেটের জন্য একটি প্লেস রাখা হয়, যেখানে মানুষ সিগারেট ধূমপান করতে পারে অথবা টয়লেটে যেতে পারে। তো আমি এখন ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে কয়েক মাস আগেই ঘটেছে। আমার জার্মানির রাজধানী বার্লিনে যাওয়ার জন্য ইমার্জেন্সি একটি কাজ পড়ে। তো আমি একটি বাসে রাত 10:30টার সময় বার্লিন যাওয়ার জন্য রওনা হই। আমার এখান থেকে কাসেল নামক একটি শহর আছে, সেখানে বাসটি প্রায় রাত 2টার সময় সেখানে গিয়ে থামে প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তখন সেখানে অলরেডি বাসের মধ্যে তখন সবাই ঘুমাচ্ছিল। তো কাসেল থেকে তত বেশি প্যাসেঞ্জার নেয়নি, কয়েকজন মানুষকে নেয়, আর বাসের সবগুলো সিটি প্রায় খালি ছিল বলতে গেলে। তো আমি তখন আমার সাথে বাসের মধ্যে একটা মেয়ে এসে বসে আমার পাশে, আমি জানলার সাথে ছিলাম, মেয়েটি আমার পাশে এসে বসে। মেয়েটি ড্রেস আপ ছিল অনেক আগের, আর মেয়েটিকে দেখে আমি অবাক হয়ে যেহেতু, কারণ মেয়েটার ড্রেস আপ ছিল অনেক আগের, আর মেয়েটি পুরা ধুলো মাখা ছিল, লাইক অনেক দিন যদি কেউ গোসল না করে থাকে এরকম। দেন আমি তত কিছু মনে করিনি, জাস্ট কিছু মনে করলাম পুরো বাসের মধ্যে সিট খালি আছে, তো আমার সামনে এসে আমার সাথেই বসলো। একটু মনে মনে
খুশি হয়েছিলাম বলতে গেলে। দেন পুরো বাসে মানে পুরো রাস্তার বাকি রাস্তার মধ্যে উনি আমার সাথে একটা কথাও বলেনি। দেন রাত 3:30টার সময় একটি হাইওয়ের সামনে আমাদের বাসটা থামে ফর ব্রেক, স্মোক অথবা টয়লেটে যাওয়ার জন্য বাসে থামানো হয়, 10 মিনিটের ব্রেক দেয়। আমি তখন নামতে চাই, নামার সময় আমি মেয়েটাকে বলি যে আমি কি একটু নামবো প্লিজ, আমাকে একটু জায়গা দেন। তো মেয়েটা বলে আমিও নামবো এখন এখানে। দেন আমি বলি ওকে, আমি কিছু মনে করি না, আমিও নামি, মেয়েটাও নামে। আমি দেখি মেয়েটা নামে, নামার পর আমি টয়লেটে যাই, ফার্স্টে আগে টয়লেটে যাই। টয়লেট করে আমি যখন বের হই তখন আমি মানে একটু অবাক হই যে মেয়েটা আমার টয়লেটের ডোরস থেকে 1-2 হাত সামনে মেয়েটা আমার জন্য অপেক্ষা, এরকমই লাগতেছে আমার জন্য মেয়েটা আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বাসের মধ্যে বাস থেকে হেল্পার ড্রাইভার নেমেছে, আর 2-3 জন নামছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে বাসের মধ্যে। দেন আমি মেয়েটাকে আমি কিছু না বলে সামনে চলে যেতে যাই, তখন মেয়েটা আগে পিছন থেকে বলে এক্সকিউজ মি, শুনেন। আমি মানে জার্মান ভাষা বলে এক্সকিউজ মি, শুনেন একটু। আমি বলি ইয়েস বলেন। বলে আপনাকে আমার মানে একটু মোটামুটি ভালো লাগছে, আপনি কোথা থেকে আসছেন, আমার সাথে একটু কথা বলে। আমি বলি আই এম ফ্রম বাংলাদেশ। দেন এইভাবে একটু কথাবার্তা বলতে বলতে মেয়েটাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি। মেয়েটা আমাকে বলে ওনার নাম জোফিয়া, এরকম লাইক সামথিং। দেন একটু কথা বলতে বলতে আমি একটা সিগারেট ধরাতে যাই, মানে আমি যেহেতু একজন স্মোকিং করার জন্য সিগারেট ধরাতে যাই। ঠিক তখনই মেয়েটা আমাকে বলে প্লিজ আমি সিগারেটটা ধরাই না, আমি সিগারেটটা পছন্দ করি না। তো আমি তখন মেয়েটাকে রেসপেক্ট দেখাতে আমি সিগারেটটা মানে ধরাইনি। দেন মেয়েটা আমাকে বলে চলুন আমরা একটু হাতাহাতি করি। আমি তখন একটু মানে অনুভব করি, কারণ এখন যেহেতু জার্মান মানে পুরো ইউরোপে সামার সিজন চলছে, তো এখানে প্রচন্ড মানে ভালোই গরম বলতে গেলে। তো আমি যখন বাস থেকে নামি তখন আমার কাছে ভালোই গরম লাগতেছিল, কিন্তু মেয়েটা আসার পর আমার মাঝে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, জানি না কেন। মানে তো আমি তত কিছু আর খেয়াল মনে করি না। আমি ভাবছি এটা একটা বন জঙ্গলের এলাকা, সামনে কোনো মানব বসতি নেই হাইওয়ের সামনে, সো লাগতে পারে রাত যেহেতু, আমি এটাকে কোনো কানে দিই না, মানে আমি এটা কোনো কিছু মনে করি না। দেন মেয়েটা আমাকে বলে চলো আমরা একটু ওইদিকে যাই, মানে একটু মানে বাস থেকে একটু দূরে উনি নিয়ে যেতে চাচ্ছিল আমার সাথে কথা বলতে বলতে। আমি বলি না, বাসের মধ্যে বাস তো ছেড়ে দেবে একটু পরে। বলে না ছাড়বে না, কারণ ওনারা দেখছে আমরা নেমেছি আর আমাদের ছাড়া ওনারা যাবে না, অ্যালাউন্স করবে আমাদের জন্য। আমি বলছি ওকে ঠিক আছে। কথা বলতে বলতে মেয়েটার মানে কথাগুলি আমার প্রচন্ড ভালো লাগতেছিল, মেয়েটার কথাগুলো এক কথায় আমি মগ্ন হয়ে শুনতেছিলাম মেয়েটার কথা, আমিও কথা বলতেছিলাম, আমি বেশি সময় মেয়েটার কথাগুলি শুনছি। আমি আর মানে এত ভালো লাগতেছিল মেয়েটার কথাগুলি আমার সাথে, আমি জানি না কি কথা বলতেছিলাম আমি, কিন্তু আমি জাস্ট মেয়েটার কথা শুনেই যাচ্ছিলাম। আর এরকম এক পর্যায়ে এরকম মানে কয়েক মিনিট পরে আমি মানে আচমকা মানে আমি আমাকে পিছন থেকে কেউ ধরে, আচমকা পুরো চমকে উঠে আমি আর পিছন থেকে আমার যে কি হেল্পারটা আমাকে ধরছে, পিছন থেকে আমার কাঁধে ধরছে, ধরে বলে কি আর ইউ ক্রেজি। আমি বলি আমি কি করছি, মানে লোকটা মানে হেল্পারটা আমাকে প্রায় গালাগালি শুরু করে দিয়েছে যে আপনি কি মরতে যাচ্ছেন এরকম। আমি বলি আমি কি করছি, বলে কেন আপনি হাইওয়ের সামনে যাচ্ছেন, আপনি কি মরতে চান। আমি বলি না আমার সাথে তো আসছে, আমরা তো কথা বলতেছি। বলে কে আসছে আপনার সাথে। দেন আমি মানে পিছনে ঘুরে, রাসেল ভাই বিশ্বাস করেন পিছনে ঘুরে দেখি কেউ ওখানে ছিল না, মানে আমার মানে পিছনে ঘুরে দেখি আমি যে মেয়েটা সোফিয়ার সাথে এসেছিলাম এখানে কথা বলতে বলতে, সোফি এখানে ছিল না, এখানে কেউ ছিল, নোবডি ওয়াজ দেয়ার, কেউ ওখানে ছিল। আর প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে তখন হেল্পার প্রচন্ড গালাগালি শুরু করে দিছে, উনার চিল্লাচিল্লিতে বাসের মধ্যে সবাই এক প্রকার জেগে গেছে, উনিকে সবাই মানে হাসতেছিল, মানে আমার নিজের মাঝে খারাপ লাগতেছিল এইসব দেখে। অনেকে মানে কয়েকজন বললো পুলিশ কল করার জন্য, কারণ এইটা নাকি আমি সুইসাইড করার জন্য আসছি, এরকম একটা আমার মানে সুইসাইড করার জন্য আমার ইচ্ছা এরকমের জন্য। আমি বলি না এভরিথিং ইজ ওকে। দেন আমি ওই যে হেল্পার ছিল ড্রাইভার ছিল সবাইকে বলি, কিন্তু তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করে না। দেন আমি সেই বাসের মধ্যে করেই বার্লিন শহরে যাই। দেন আমি তাদের কাছে দেখতে চাই যে আমাকে ভিডিও ফুটেজটা দেখার সিসি ক্যামেরা থেকে। দেন ওনারা আমাকে দেখায় আসলে আচমকা সত্য একটা ঘটনা যে আমি মানে বিলিভ করুন আমি সিসি ক্যামেরা স্পষ্ট দেখতে পাই আমার সাথে মানে কাসেল থেকে যে কয়জন উঠেছে সেখানে সেই মেয়েটি ছিল না। ইভেন আমার সাথে যে মেয়েটা বসেছিল আমার সাথে ভিডিওতে দেখা গেছে সেখানে কেউ ছিল না আমার সাথে, দ্যাটস মিন আমি সম্পূর্ণ একা ছিলাম সিটটার মধ্যে, আমি 2 সিটের মধ্যে, আমার সাথে কেউ বসে নাই। ইভেন আমি যখন বাস থেকে নামি ওই ব্রেক নেওয়ার জন্য মানে ব্রেকের সময় যখন নামি তখন সেখানে কেউ ছিল না, মানে আমার সাথে কেউ নামে নাই, আমি নিজেও জানি না আমি
কেন আমার সাথে কে ছিল অথবা কেনই বা এই মেয়েটি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেছিল। দেন আমি বার্লিন থেকে আমার কাজ শেষ করে বার্লিন থেকে আমি আমার শহরে আসি। ফ্রাঙ্কফুর্টে আসার পরে একজন পাকিস্তানি ইমামের কাছে যাই। তিনি ইমাম আমাকে ফু দিয়ে দেয়, বলে এটা তোমার এটা যা হয়েছে ভুলে যাও, এটা জার্মানি, এখানে অনেক কিছু থাকতে পারে আছে, তো এটা ভুলে যাওয়াই ভালো। কিন্তু আসলে আমার কাছে এখনো মানে আমি ভুলতে পারিনি। এটা আমার লাইফে একটা মেমোরেবল একটা স্টোরি হয়ে থাকবে সারা জীবন, যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি নিজেও জানি না কেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, কেনই বা মেয়েটা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। কারণ হাইওয়ের মধ্যে যদি আমি আরেকটু পা বাড়াতাম আমার নিশ্চিত মৃত্যু ছিল। আমি নিজেও জানি না, আমার কাছে কোনো অ্যান্সার নেই। আপনাদের কাছে কোনো অ্যান্সার জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে নেব। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ তারিকুল হাসান, আমি আসছি ফার্মগেট থেকে। জি। তো আমার ঘটনাটা মূলত 2009 সালে, তখন আমি ক্লাস 10-এ পড়ি। জি। তো আমরা কিছু বন্ধুরা মিলে একটা ইংলিশ প্রাইভেট পড়তাম একটা জায়গায়। তো আমরা স্টাফ কোয়ার্টারে থাকতাম মূলত। আচ্ছা। তো আমাদের আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম, আমাদের পাশে আরো 2টা স্টাফ কোয়ার্টার ছিল। তো তার মধ্যে একটা স্টাফ কোয়ার্টার মোটামুটি 98 দিকে বন্ধ করে দেওয়া হয়, কারণ ওইটার কোনো প্রোডাকশন ছিল না, এই জন্য সরকার থেকে ওটা বন্ধ করে দেয়। তো যেটা হয়, আমরা বন্ধুরা মিলে এক বন্ধু এসে আমাদের খবর দেয় যে ওই একটা যে ওটা বন্ধ এলাকা, সেখানে হচ্ছে কিছু ভবন আছে যেগুলো মোটামুটি ভৌতিক এবং অনেকে অনেক রকম কিছু দেখে। আচ্ছা। তো যেহেতু ক্লাস 2009 সাল 10ম শ্রেণীর ছাত্র, তো আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। হ্যাঁ ঠিক আছে, আইডিয়াটা ভালো, আমরা চল একটু অ্যাডভেঞ্চার করে আসি, ওখানে যাই আমরা। হ্যাঁ ওখানে যাই আর কি। তো আমাদের আর কিছু ফ্রেন্ড ছিল যারা নিউজটা নিয়ে আসে, তারা আরেকটা কোচিং এ পড়তো পাশেই। তো আমরা মোটামুটি সম্ভবত বুধবার ছিল, বুধবার আর কি। তো আমরা ওই এলাকাটাতে যাই। বলে রাখি, যেহেতু স্টাফ কোয়ার্টার, সেহেতু অবশ্যই রেস্ট্রিকশন আছে। নর্মালি প্রত্যেকটা স্টাফ কোয়ার্টারে কিছু রেস্ট্রিকশন থাকে যে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে। রাইট। তো আমাদের ওই স্টাফ কোয়ার্টারেও এরকম নিষেধাজ্ঞা ছিল। তো যেহেতু অনেকদিন ধরে পরিত্যক্ত, ওর যে স্টাফ কোয়ার্টার যে এরিয়া বাউন্ডারিটা ছিল, ওটার প্রাচীরগুলো অনেক একটা অংশে ছিল যেখানে কেউ জাম্প করে যেতে পারবে। তো আমরা যেটা করি, এভাবে আমরা জাম্প করে ঢুকি এবং সিকিউরিটি গার্ড মূলত থাকতো গেটের দিকে, এবং এই বাসা বাড়ির দিকে খুব একটা সিকিউরিটি গার্ড থাকতো না। আচ্ছা। তো আমরা এভাবে ভেতরে যাই, ভেতরে যেয়ে আমাদের টার্গেটেড বিল্ডিং গুলো সিলেক্ট করি যে আমরা এই ভবনগুলোতে আজকে হানা দিব বা দেখবো আর কি এক প্রকার। তো আমাদের সাথে ছিল বলতে ওই সময় স্মার্টফোন তো ছিল না, তো আমাদের কাছে একটা আই মোবাইল ছিল, একটা ফ্রেন্ডের আই মোবাইল ছিল, ছোট একটা আই মোবাইল। আচ্ছা। আর সাথে নিয়ে গেছিলাম দড়ি, কেচি। আর আমরা জানতাম যে জিন বা ভূতেরা আগুনে ভয় পায়, তো আমরা ম্যাচ নিয়ে গেছিলাম আর কয়েল নিয়ে গেছিলাম, যেন কোনো অ্যাটাক আসলে আমরা কিছু করতে পারি। আর চার্জার লাইট ছিল আমাদের সাথে। তো আমরা এরকম প্রথম বিল্ডিংটাতে ঢুকলাম, আর সময়টা ছিল বিকাল এবং সন্ধ্যা, এই দুইটা সময়ের মাঝামাঝি। যখন প্রথম ভবন ঢুকলাম, খুব একটা তেমন কিছু মনে হলো না। দ্বিতীয় ভবনটা পুরোটা ঘরগুলো একটা একটা করে ঘুরলাম। প্রথম ভবনে ছিল টোটাল 6টা ফ্ল্যাট, দ্বিতীয় ভবনে ছিল টোটাল 8টা ফ্ল্যাট। আর মেইন যে বিল্ডিংটা ছিল আমাদের টার্গেটের মূল একটা বিল্ডিং ছিল, সেটার নাম ছিল 32 কোয়ার্টার বা ওই ফ্ল্যাটটা মূলত 4 তলা, বাট টোটাল ফ্ল্যাট ছিল হচ্ছে 32টা। তো ওইখানকার লোকাল যারা ছিলেন, মানে ওই কলোনিরই অনেক পুরাতন বাসিন্দারা, তারা যেটা বলে লোকমুখে শোনা, সেটা হচ্ছে তারা মাঝে মধ্যে ওই 32 কোয়ার্টার যে ভবনটা, সেটাতে মাঝে মধ্যে তারা বিয়ে হইতে দেখে, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমা এইসব টাইমগুলোতে ফ্ল্যাটে বিয়ে হচ্ছে। হ্যাঁ, তারা মাঝে মধ্যে দেখতে পায় যে পুরো বিল্ডিংটাতে আলোকিত করে ফেলছে, পুরো লাইটে যে বিয়ের সময় যে লাইটিং করে সেরকম লাইটিং করে বিল্ডিংটা আলোকিত করা। আর এক মেয়ে চিৎকার করতেছে ছাদে। চিৎকার করছে কেন? আচ্ছা, আর্তনাদ করছে। মানে এই পরিত্যক্ত ফ্ল্যাট, কিন্তু সেই ফ্ল্যাটেই বা সেই বিল্ডিং এ সবাই দেখে যে বিয়ে হচ্ছে এবং বিয়ে বাড়ির মতো সাজসজ্জাও আছে, এবং সেই ছাদে একটা মেয়ে চিৎকার করছে। খুবই অদ্ভুত। মানে জিনিসটা যদি কেউ চিন্তা করে, যদি দেখার চেষ্টা করে, তাহলে খুবই অদ্ভুত। জি, তারপরে বলুন। যেটা হয় যে আমি তখন জিজ্ঞাসা করলাম যে মেয়েটার ব্যাপারটা কি। তো ওখানকার এক আন্টি বয়সে আর কি, উনি বলে যেটা যে অনেক আগে এই 32 কোয়ার্টার একটা ছেলে একটা মেয়ে ছিল যারা একে অপরের সাথে রিলেশন ছিল। আচ্ছা। যেটা হয় যে ছেলেটার একটা বিয়ের প্রপোজাল আসে, পরে মেয়েটা যেটা করে ছেলেটাকে খুন করে।
খুন করে মেয়েটা নিজেও সুইসাইড করে। আচ্ছা, তো এটাই মানে ওই মানে ভবনের অন্য কোথাও বিয়ে হয়ে যাবে এই কারণে। হ্যাঁ, এই কারণে আর কি। ওকে। তো আমরা যেটা করি ওই 32 কোয়ার্টার বিল্ডিংটা প্রত্যেকটা রুম ঘুরি, যেহেতু অ্যাডভেঞ্চারে আসছি সবাই মিলে ঘুরতেছি। আচ্ছা, তো আমরা একটা রুম পাই যে রুমে বেশ কিছু কাগজ কলম মানে কাগজ পড়ে থাকে পুরো ফ্লোরে, আর দেয়ালে দেখা যায় 97 সালে অর্থাৎ 1997 সালে একটা ক্যালেন্ডারও ঝুলানো আছে। আচ্ছা, প্লাস রসায়নের কিছু চার্ট দেয়া ছিল, মানে ওটা একটা স্টুডেন্ট ছিল ওই রুমে, সেটা বোঝা যাচ্ছে। ওকে। তো আমরা একটা ডায়েরি খুঁজে পাই ওই রুমে। ডায়েরিটা মোটামুটি 97 সালে লাস্ট পেজটা শুধু দেখছি যে 97 সাল পর্যন্ত আর কি। এখন মানে আরেকটা বিষয় হচ্ছে, তো আমাদের একটা ফ্রেন্ড বলে যে ডায়েরিটা পড়বে, মানে সে ওইখানেই পড়তে চায়। তো আমি ওকে বললাম যে এইখানে পড়া ঠিক হবে না, আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ত্যাগ করি, যেহেতু আমরা বহিরাগত এবং বিনা অনুমতিতে ঢুকছি এবং কাউকে কিছু না জানায় ঢুকছি। তো জিনিসটা এক প্রকার ক্রাইমই বলা যায়, যেহেতু আমরা এক স্টাফ কোয়ার্টার থাকি। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়তো এখানে আমাদেরকে সেভাবে ট্রিট করবে। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হই, আমরা বাসে যেয়ে পড়ার অনেক সময় পাবো। আচ্ছা। তো আমরা ডায়েরিটার ওখানে না পড়ে ডায়েরি প্লাস কিছু কাগজ এবার আমরা স্যাম্পল হিসেবে সাথে নিই পলিথিনে ভরে। তো আমাদের এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী বিল্ডিং এ। এটাই ছিল লাস্ট বিল্ডিং আমাদের সাসপেক্টে। যে সমস্যা ছিল যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল, সাথে একটা ছোট ভাই ছিল আমাদের কলোনিরই। তো আমরা কয়েকজন যাই ভবনটাতে, ওই বিল্ডিংটাতে যাই। তো একটা একটা করে সব, ওই বিল্ডিংটাতেও ছিল 8টা ফ্ল্যাট। তো আমরা একটা একটা করে সবগুলো রুম। এই বিল্ডিংটার স্পেশালিটি কি, যেটাতে এখন যাচ্ছেন আপনি? এই বিল্ডিংটা বলতে কি, এই বিল্ডিংটাতে গাছ, মানে বিল্ডিংটা যে খুবই বেশি পুরনো সেটা বোঝা যাচ্ছে, কারণ বিল্ডিংটার বেশ কিছু অংশ দিয়ে বট গাছ গজায় গেছে। আচ্ছা, আর আগে যে বিল্ডিং এ গেছিলেন সেই বিল্ডিং এ কারা থাকতো? সবগুলোতে স্টাফরাই। এই স্টাফরাই, কিন্তু আপনি যার ঘটনা বলছেন তারা কি ওই বিল্ডিং এ ছিল? তারা ওই বিল্ডিং 32 কোয়ার্টারে। মেয়েটা কি ওই বিল্ডিং এ ছিল? 32 কোয়ার্টারে। আচ্ছা, ওকে। আর এখন যেটাতে যাচ্ছেন সেখানে অন্য একটা বিল্ডিং। এই বিল্ডিং এ কোনো ঘটনা নাই, মানে ঘটনা বলতে কি জাস্ট আমাদের টার্গেট হচ্ছে যেহেতু পুরনো বিল্ডিং, সুতরাং আমরা যেয়ে দেখব। সেহেতু আমরা যাবো। আচ্ছা, এখন ক্লিয়ার হলো। জি, আমরা বিল্ডিংটাতে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে, বাইরে একটু আলো আছে, আবছা আলো। আমরা পুরো বিল্ডিংটাতে উঠলাম, সবগুলো রুম ঘুরলাম। ঘুরে তেমন অনেকে বললো যে ওই সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাই, আর ভালো লাগতেছে না। আমি বললাম আসলাম যখন, ছাদ পর্যন্ত তো ঘুরি। আচ্ছা। তো আমরা ছাদে গেলাম। তো জাস্ট আমরা সবাই ছাদে উঠছি এবং ছাদের মাঝের দিকে হেঁটে যাচ্ছি, যে ওই কর্নারের দিকে যাব, এরকম একটা প্ল্যান। হঠাৎ করে আমাদের সামনেই একটা বেশ বড় সড়ো জায়গা ধরে, অর্থাৎ দেখা যায় যে যদি আপনি ধরেন 1 ফুট মানে ব্যাসার্ধ রাখেন 1 ফুট, এরকম একটা রেডিয়াস নিয়ে কি ছাদটা ধসে পড়লো। একদম চোখের সামনে ছাদটা হঠাৎ ধসে পড়লো। আচ্ছা, মানে জিনিসটা ভয় পেয়ে গেছি তখনই, যে এমনি সন্ধ্যা হয়ে গেছে আর ছাদ ধসে যাওয়া আরো মানে ভয়ঙ্কর একটা ব্যাপারই। হ্যাঁ, মানে আপনার গায়ের উপরে পড়লে আপনি তখনই মারা যেতেন। আমরা যখন এটা দেখছি, আমরা সামনে না তাকায় ছাদ ধসা দেখে আমরা ঝিরে পিটে উল্টো দৌড় দিছি। মানে আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা যে কোনো মূল্যে এই এলাকা ত্যাগ করবো। তো আমরা দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি বাইরে। আমরা যখন ছাদে ছিলাম তখন আবছা আলো ছিল, আর যখন আমরা নামতেছি, যেহেতু 4তলা বিল্ডিং এ নামতে আর ভয় দৌড়াইতে নামতে আর কয় মিনিট লাগে, 1 মিনিটও লাগার কথা না। বাট আমরা শুধু এটুকু বুঝতেছি যে আমরা দৌড়াচ্ছি এবং আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। তো আমরা যখন সিঁড়িতে উঠতেছিলাম তখন আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে নিচতলায় এই সিঁড়ির সাথে একটা কিছু বাধা ছিল, যে সজনে গাছের ডাল টাইপ কিছু হবে। তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি নিচতলায় পৌঁছায় যাই তাহলে আমরা এই সজনে গাছের ডালটা দেখতে পাবো। আমাদের মাথায় শুধু এটুকু, আমরা শুধু দৌড়াচ্ছি, বাট আমাদের এত ভয় পাচ্ছিলাম। দৌড়ানোর এক পর্যায়ে অনেকক্ষণ পরে যখন আমরা নিচে আসলাম তখন দিয়ে বাইরে অন্ধকার নেমে গেছে। আচ্ছা। তো এখন আমাদের বাসায় যেতে হবে। বাসার রাস্তা মোটামুটি মাইল 3 বলতে পারেন। তো এখন যদি আমরা প্রত্যেক গাড়িতে করে চলে যাই, তো যেটা হবে প্রত্যেকের মধ্যে এখন একটা ভয় আতঙ্ক কাজ করতেছে। তো গাড়িতে করে গেলে গাড়িতেও আমরা এইসব বিষয় নিয়ে কোনো গল্প করতে পারবো না, বা কেউ কারোর সাথে ডিসকাস না করলে কারো মাথার মানে এরকম হালকা হবে না। তো পরিবেশটা হালকা করার জন্য আমি বললাম আচ্ছা এক কাজ করে আমরা হেঁটেই বাসায় চলে যাই। আচ্ছা। তো সবাই বললো আচ্ছা ঠিক আছে বাসায় যাই। তো আমরা বাসায় গেলাম। যেহেতু আমরা আরেকটা স্টাফ কোয়ার্টারে থাকতাম, তো আমাদের মধ্যে যেটা রুলস ছিল বলতে গেলে চলে, যে আমরা সন্ধ্যা পরে কেউ বাইরে থাকতাম না, মাগরিবের নামাজ পড়ে সোজা বাসায় চলে যেতাম। তো আজকে বলতে গেলে দেরি হয়ে গেছে, তো আমরা এরকম যে যার মতো বাসায় চলে গেলাম কোনো ডিসকাস না করে। তো আমাদের কলোনিতে মূলত কারেন্ট যেত না। আচ্ছা। যেহেতু আমাদের এরিয়াতে একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, আমাদের নিজের মানে আমরা যে স্টাফ
কোয়ার্টারে থাকতাম, ওদেরই একটা নিজস্ব পাওয়ার প্ল্যান্ট ছিল, আমরা ওখান থেকে বিদ্যুৎ নিয়ে, নর্মালি কারেন্ট যেত না। তো আমি আমাদের যে মানে লাইনটা ছিল আমাদের কোয়ার্টারে, তো আমরা 2টা বাসা নিয়ে থাকতাম। তো আব্বুরা ছিল পাশের বাসায়, আমি থাকতাম পাশের একটা বাসায় পড়াশোনার জন্য আর কি। তো ওই রুম, ওখানে 2টা রুম ছিল। আমি যে বাসায় থাকতাম সেখানে একটা স্টোর রুম ছিল পাশের রুমটা, আর আমি থাকতাম পাশের রুমে। তো আমাদের মাঝখানে একটা দরজা ছিল। আচ্ছা। তো যেহেতু কোয়ার্টারটা পাকিস্তানি আমলের, তো ওই বলতে পারেন ওই দরজাটা বলতে গেলে কাঁঠাল কাঠের দরজা এবং খুবই শক্ত দরজা। আচ্ছা। এখন আমি বাসায় যে পড়তে বসছি, বাসায় কাউকে কিছু না জানায়, যেহেতু জিনিসটা একটু অন্যরকম, যে কাউকে কিছু জানাই নাই আর বাসায় এসে বলবো এখন ভয়ের কাহিনীটা। তো আমি এরকম পড়তে বসছি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যখনই আজান দিল এবং সাথে সাথে আমাদের রুমে কারেন্ট চলে গেছে, আমার রুমে, প্লাস ওই দরজাটা ওই নবগুলো থেকে খুলে আমার খাটের উপরে পড়ছে। তো আমি প্রচুর ভয় পেয়ে গেছি এবং জোরে দৌড় দিছি ঘর থেকে, বের হয়ে চলে গেলাম। যখন আমি আমাদের কলোনিটার চারদিক দিয়ে রাস্তা ছিল, তার মানে প্রাচীর দিয়ে ঘেরা, তো প্রাচীরের পাশে ছিল আমাদের কলোনিটা পুরো রাউন্ড করে রাস্তা, তো প্রাচীরের পাশে ছিল আমাদের মাঠ, খেলার মাঠ। তো আমি প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কোত্থেকে যেন প্রায় এক ব্যাগ বালু, মানে একটা পলিথিনের ব্যাগের মধ্যে বালু ভর্তি, কে যেন আমার মাথা হাড়ি মারছে। আমি কেড়ে বলে প্রাচীরে হাত দিয়ে, প্রাচীরটা 6 ফিটের মতো প্রাচীর, প্রাচীরের উপর হাত তুলে উপরে তাকায় দেখলাম যে প্রাচীরের মাঠে কেউ নাই। জিনিসটা আরো ভয় লাগলো যে এমনিতে কারেন্ট নাই, তারপর রোড লাইন চলে আসছে, বাট মাঠে কেউ নাই। এই জিনিসটা আরো অবাক লাগছে আমার কাছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে আমি দৌড় দিছি। তো আমি জানতাম যে সবাইকে কোথায় পাবো, তো আমি ওই জায়গাটাতে চলে গেলাম, যে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা কি কেউ কিছু ভয় টয় পাইছস, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আচ্ছা। যে ফ্রেন্ডটা ডায়েরি নিয়ে বাসায় গেছে, ও বললো যে আমি ডায়েরিটা খুলছিলাম, বাট আমার পড়তে কেমন জানি অস্বস্তি লাগতেছিল, তা আমি আর পড়ি নাই। তো এটুকু তো হয়ে গেলে ভালো হতো। সবচেয়ে তখনই আরো বেশি অবাক লাগতেছে যে হঠাৎ একটা ফ্রেন্ড এসে বললো একটু গম্ভীর গলায় যে আমার ডায়েরিটা কোথায়। আচ্ছা। মানে যে এই ঘটনা আমাদের ইনভেস্টিগেশনের সাথে কোথাও কোনোভাবেই সংযুক্ত না, ইভেন সে আমাদের স্কুল ফ্রেন্ড, বাট সে আমাদের সাথে খুব একটা মিশতও না। হঠাৎ করে ওই ডায়েরি হঠাৎ করে এসে আমাদের সাথে, মানে আমাদের সাথে না খেয়ে, মানে খেলাধুলা থেকে শুরু করে কোনো কিছুতে সে আমাদের সাথে থাকতো না, বাট সে আমার স্কুল ফ্রেন্ড। তো হঠাৎ যখন সে এসে বললো যে আমার ডায়েরিটা কোথায়, আমরা একটু অবাক হলাম যে তোর কিসের ডায়েরি, তুই কি বলিস, তোর ডায়েরি আমাদের কাছে থাকবে কেন? সেটাই তো। তো তখন সে বলতেছে যে আজকে তোরা যেখানে গেছিলি সেখান থেকে তোরা আমার ডায়েরি নিয়ে আসছিস। মানে আমি সিম্পলি বলতে, বাট তার গলার মধ্যে একটু গম্ভীর ভাব ছিল, যেন মানে মনে হচ্ছিল সেই ডায়েরির মালিক। সেই ডায়েরির মালিক। ও ওকে বললাম যে আরে মজা করিস না তো, এমনি ভাল লাগতেছে না। তার কি জানার কথা ছিল যে আপনার কোথায় গিয়েছিলেন? জানার কথা ছিল না, যেহেতু সে আমাদের সাথে মিশেই না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওর আচরণ দেখে, এবং তার নিশ্চয়ই ওই ডায়েরিটাও তার হওয়ার কোনো সম্ভাবনা নাই, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ইভেন সে কখনো ওইদিকেও যাতায়াত করেনি। তো এখন ভয় পেয়ে গেছি, ওদের সবাইকে বললাম যে এক কাজ কর, সবাই এক জায়গাতে না থেকে যে যার মতো করে ছুট দে, কারেন্ট চলে আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের এরিয়াটার সবাইকে একটু বলি, মানে আমাদের টোটাল মাঠ ছিল 3টা, বেশ বড় সাইজের মাঠ, আর 2টা বাগান ছিল। 2টা বাগান বলতে একটা শিশু বাগান, 2টাই শিশু বাগান, একটাতে বেশি ছিল কড়াই গাছের, চারদিক দিয়ে কড়াই গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে বড় শিশু বাগান। জঙ্গলই বলা যায় এখন, যেহেতু ওই জায়গাগুলোতে নর্মালি কেউ ঢুকেও না, কোনো চাষবাস হয় না, শুধু শিশু গাছ লাগানো আছে। আচ্ছা। মানে আমি জন্মের পর, মানে আমি জন্ম হয়েছি ওই এলাকাতে, তো আমি জন্মের পর থেকে দেখতেছি ওই শিশু বাগানগুলো, তো জঙ্গলে আর কি। তো আমরা একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে আমাদের ওই শিশু বাগান ক্রস করে, মানে শিশু বাগানের চার সাইড দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা ক্রস করে আমাদের বাজারের কাছাকাছি, আমাদের ওই এরিয়ার বাজারের কাছাকাছি চলে আসছি। তো হঠাৎ দেখিস আমার ওই ফ্রেন্ডটা, যে একটু হালকা ভীতু টাইপের, সেই ছেলেটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে ওই রাতের বেলা একা একা হেঁটে হেঁটে আসতেছে, জাস্ট আমাদেরকে তাড়া করতেছে। আচ্ছা। যে কিনা কখনো ওই জঙ্গলে ঢুকে নাই, যে কিনা মাঠে সহজে খেলতে আসতো না, সেই ছেলে, মানে যে জায়গাটাতে দিনের বেলায় কেউ ঢুকতো না, ওই রাতের বেলা সে ওর মধ্যে দিয়ে হেঁটে আসতেছে। মানে আমাদের ওই মুহূর্তে যে অবস্থাটা, যে আমরা এখন মানে ভাষায় বলতে পারতেছি না এক্স্যাক্টলি যে কি ওই মুহূর্তের অবস্থাটা। বেশি অবাক হয়েছে, কিছুটা ভয়।
আমাদের পাশে বাজার ছিল, তো বাজার ওই সময় তো 9টা 9:30 বাজে। তোকে আমি বললাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ওকে বললাম এক কাজ করে আমরা বাজারে ঢুকে যাই। আচ্ছা বাজারে যদি ঢুকি তো ও যদি কোনো ওর মধ্যে যদি কিছু ভর করেও তো আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না। আচ্ছা তো আমরা বাজারে ঢুকে পড়লাম। অ্যান্ড বাজারে ঢোকার কিছুক্ষণ পরেই একটু কারেন্ট চলে আসছে, আমাদের কারেন্ট চলে আসছে। তো তারপরে আমরা চারপাশে ওকে খুঁজলাম যে ওকে দেখা যায় কিনা। তো আমাদের মধ্যে একটা রুলস ছিল যে কারেন্ট চলে আসলে আমরা যে যেখানে থাকে বাসায় চলে আসতে হবে। বাসায় চলে আসলাম, এসে প্রচন্ড ভয় পাইছি। তো আমাদের তখন একটা ফোন ছিল, নকিয়া ফোন। তো ওইটাতে সূরা ইয়াসিন ছেড়ে আমি সারা রাত ওইভাবে জাস্ট ওইটাই শুনছি সারা রাত, ভয়ের কারণে। আমি রুমের মধ্যে লাইট জ্বালাই, নর্মাল রুমে লাইট থাকলে আমি ঘুমাইতে পারি না। তো রুমে লাইট জ্বালাই, আমি জাস্ট সূরা ইয়াসিনটা বারবার শুনছি সারা রাত ধরে। আমি জাস্ট একটা চিন্তা, কোনো মতে রাতটা পার হোক। তো এইদিকে ডায়েরি আর এদিকে বন্ধুরের অবস্থা। পরের দিন ওকে স্কুলে যে জিজ্ঞাসা করলাম যে কাল রাতে তুই যখন কারেন্ট ছিল না তখন তুই কই ছিলি? তো বললো গরম ভাল লাগতেছিল না, বাসায় ছিলাম, আমি বের হইতে ভাল লাগে নাই। মানে আসলে জিনিসটা খেয়াল করেন, ও কিন্তু বের হয় নাই, আর অথচ আমাদেরকে তাড়া করছে। কারেন্ট ছিল না, যখন কারেন্ট ছিল সে কিন্তু বাসায় ছিল আর আমাদেরকে এদিকে তাড়াও করছে। মানে জিনিসটা অনেক আরো অবাক হলো, স্কুলে যাওয়ার পরে আরো অবাক লাগছে। আমরা ওকে কিছু জিজ্ঞাসা করি নাই। তো আমি এক ফ্রেন্ডকে বললাম যে দোস্ত এক কাজ কর, ডায়েরিটা আমাদের কাছে রাখার দরকার নাই, একটু পুরাই ফেল। তুই পড়িস না, আমারও পড়ার দরকার নাই, জিনিসটা পুরাই ফেল, আমাদের আর কোনো দরকার নাই। তো আমরা যেটা করি যে ডায়েরিটা পুরাই ফেলি। আর ওই ডায়েরিটা পুরানোর পর থেকে আর কি আমাদের সাথে তেমন কোনো ডিস্টার্ব হয় নাই আর কি। এটাই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখত আহমেদ সাগর। জি। আমি ধানমন্ডি থেকে এসেছি। ওকে। তো আমার যে ঘটনাটি, ওটা আমার মানে বাসার পাশে একটা পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট। ওইটা আপনার কমপক্ষে আপনার 15 থেকে 17 বছর ধরে মানে কোনো কাজ করছে না। এটা আপনার 9 তলা ফাউন্ডেশন করেই রেখে দিয়েছে, কোনো কাজ হচ্ছে না, যে কোনো কারণবশত, আমি এটা জানি না। তো প্রথম ঘটনাটি শুরু হয় আপনার 2011 সাল থেকে। এটা ফার্স্ট হয়, তো এটা হলো রাতের দিকে। আমরা আমাদের ফ্যামিলিতে সবাই গেট টুগেদার একটা হয়, এখানে আমার ফ্যামিলি কাজিন টাজিন সবাই আসে। তো রাত 1:30 2টা এরকম টাইম হবে। আমরা অনেক বিকট ভাবে খুব জোরে শব্দ পাই। তো শব্দ পাওয়ার সাথে সবাই আমরা বারান্দা দিয়ে আপনার অ্যাপার্টমেন্টটা পুরোটা দেখা যায়। তো আমরা সবাই শব্দটা পেয়ে বারান্দায় আসি, এসে দেখি কোনো কিছু নেই। আমরা মানে মনে করি যে হয়তো বা উপর দিয়ে কোনো কেউ কাজ করতেছে, বাসটা হয়তো বা পড়ে গেছে। আচ্ছা। তো তখনই আমি আগে এরকম কিছু শুনেছিলাম এই অ্যাপার্টমেন্টের ব্যাপারে, যে নাকি অনেক খারাপ কিছু আছে। জি। তো আমি এটাও শুনেছি যে ভূত বা আত্মা যেগুলোই থাকে ওগুলো নাকি মোবাইলে ধরা পড়া যায়। তো আমি তখন সনি সাইবারশট একটা সেট ইউজ করি। আমি ওইটা দিয়ে আপনার 50-60টার মতো ছবি তুলি। ছবি তোলার পর আমি এটা রুমে বসে আমি দেখি, অনেকগুলো ছবি দেখতেছি আর ডিলিট করতেছি, পাচ্ছি না কিছু। তো মাঝখানে একটা ছবিতে দেখি একটা মানে সাদা মুখ মানে হেসে আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা আমি এখন পর্যন্ত এই ছবিটা আমার, এটাকে অবয়বের মতন একটা মানুষ আপনি সত্যি দেখেছেন সেখানে? এটা আমরা ছোটবেলায় একটা মাস্ক পরি যেটা রেডিয়ামের মতো জ্বলে থাকে, হয়তো আপনি দেখেছেন। তাহলে সেটা হয়তো মানে প্রথম কথা হচ্ছে যে মোবাইলে ধরা পড়ে, এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত না। দ্বিতীয় সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন টেকনিক্যাল ফল্ট হতে পারে, অনেক সময় আলো লেন্সে ঢুকে গেলে। আমি আপনাকে বলছি না যে আপনি ভুল কিছু বলছেন, আমি বলছি যে এটা হতে পারে। বাট আপনি যদি সত্যি মনে করে থাকেন যে অস্বাভাবিক কিছু হতে পারে, আমরা কেউ তো আসলে বলতে পারি না। বাট আপনি অবয়বটা পুরোপুরি দেখেছেন এবং সেটা কি ভয়ঙ্কর ছিল না? সেটা একটা মানে ছেলে না মেয়ে? শুধু ফেসটা দেখা যাচ্ছে, শুধু ফেসটা দেখা যাচ্ছে। আপনার স্মাইল দিয়ে আছে, হেসে আছে আর কি, হেসে আছে। তো এটা আমিও ফার্স্টে এরকমই কিছু মনে করি, কারণ আপনার ফ্ল্যাশ লাইটে অনেকগুলোই ভুল হয়। তো আমি এটা যাকেই দেখাই সবাই মানে জিনিসটা দেখলেই বুঝতে পারে যে না এটা একটা কঙ্কাল বা একটা কিছু, তাকেই হেসে আছে। আচ্ছা। তো এইটা যাওয়ার পর এরপর ঘটনা হয় আমার এক কাজিনের সাথে। তো তার নাম হচ্ছে মুন্না। তো সে আমার বাসায় একদিন থাকে।
তো রাত্রে আমি একটু লেট করে শুই রাতে। তো আমি ড্রয়িং রুমে টিভি দেখছি আর ভাইটা শুয়ে আছে আমার রুমে। তো আমি যখন টিভি দেখছি হঠাৎ আমি ওই ভাইয়ার চিৎকার শুনি। তো চিৎকার শুনে আমি যাই, দৌড়ে গিয়ে লাইটটা অন করে দেখি আমার ভাইটা মানে এক পা খাটের উপরে আর একটা পা খাটের নিচে মানে ঝুলে আছে, এরকম অবস্থা। আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কি হয়েছে? ভাইয়া বলল যে আমি শুয়ে আছি, হঠাৎ আমার কে যেন পাটা টেনে নিয়ে আসলো। টেনে নেওয়ার সাথে আমার এক পা পড়ে যাওয়ার সাথে সাথে আমি চিৎকার করে উঠি। তো এখানেই শেষ হয়নি। পরের ঘটনাটি ঘটে আমার আম্মুর সাথে। আমার আম্মু আমার রুমটা সচরাচর যায় না, তো আমার রুমটা আবার খুব ঠান্ডা উঠে। গরমকালে আমার রুমটা খুবই ঠান্ডা থাকে, তো আম্মু রাতের বেলা ওই রুমটায় শোয়। আচ্ছা, এটা আনুমানিক আপনার 7টা 7:30টার দিকে অন্ধকার হয়ে এসেছিল। তো আম্মু শোয়, আম্মু আমাকে, আমি ছিলাম না বাসায়, আমি বাসায় আসার পর আম্মু আমাকে এটা বলে যে উনি যখন শুয়েছিল উনি কিছু একটা শব্দ পায়, যে মানে আমার জানলাটার ওই পাশেই তো অ্যাপার্টমেন্ট, ওই রুমে কেউ হাঁটছে। আচ্ছা, তো আম্মু ঘুম থেকে উঠে সে লাইটটা অন করেনি, সে পর্দাটা সরিয়ে দেখে একটা কালো লম্বা অবয়ব, চোখগুলো লাল এরকম টাইপের, সে নাকি মানে আম্মুকে ডাকছে এবং সামনে একবার আসছে একবার দূরে যাচ্ছে, মানে ওর এরিয়াটুকু পর্যন্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি জি। তো আম্মুর সাথে সাথে সে কিছু না বুঝে, সে চিৎকারও করতে পারছিল না, সে কাউকে ডাকতে পারছিল না, সে শুধু আয়াতুল কুরসি পড়তেছিল আর দেখতেছিল যে এটা তাকে ডাকতে ডাকতে এটা পিছিয়ে যেতে, হঠাৎ করে এটা ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, এই হলো রাসেল ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে একজন নতুন অতিথি আছেন যিনি এখানে জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, আমার নাম আদিব সাদমান আল হক শুদ্ধ, আমি মতিঝিল থেকে এসেছি। ওকে, আপনার ঘটনা শুনি। তো আমার ঘটনা 2013-এর। তখন আমরা শাহজাহানপুরে একটা রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে থাকতাম। তো এই ঘটনা ঘটে অক্টোবরের দিকে। তো সামনে মাসে আমার পরীক্ষা, তো সের জন্য আমার রাত জেগে পড়তে হতো। তো একদিন প্রায় রাত 2টা-2:30টার সময় আমি পড়ছিলাম। তো সেই রাতে বেশ গরম ছিল। তো গরমের জন্য আমার রুমের সাথে একটা অ্যাটাচড একটা বারান্দা ছিল। তো সেই বারান্দাটার দরজাটা খুলে আমি বিছানায় বই খাতা নিয়ে পড়ছিলাম। তো প্রথম 10-15 মিনিট নর্মালি কেটেছে। তো এরপর নোটিস করলাম যে বাতাস আসছে না, মানে আমার একটু গরম ঘামছি আমি। তো কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম যে বেশ বাতাস, গাছপালা নড়ছে। তো এটা অদ্ভুত লাগলো, তাই আমি একটু বাইরে যেয়ে চেক করার জন্য গেলাম। ঠিক দরজাটা পার করে বারান্দায় যেতেই দেখি অনেক বাতাস, কিন্তু ভিতরে ঢুকতেই না কিছু, মনে হচ্ছে কিছু একটা ব্লক করছে বাতাসটা। তো একটু আশ্চর্য হয়েছিলাম, বাট কিছু মনে করিনি। তাই আমি একটু বারান্দাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো তখন নোটিস করলাম যে আমাদের বাসাটা ছিল নিচ তলায়, আর বাসাটার পিছনে একটা ছোট একটা ইয়ার্ড টাইপের ছিল যেখানে যাওয়া যেত নিচতলার একটা গেট দিয়ে। সেই গেটটার তালা খোলা, সেটা সাধারণত লাগানো থাকে। তো দেখে ভাবলাম কাজের মেয়েটা মনে হয় ভুলে খুলে রেখেছে। তো তখন আমি ছোট ছিলাম, অ্যান্ড রাতটাও পূর্ণিমার রাতের টাইপ, অনেক আলো ছিল বাইরে। তো আমি কিউরিওসিটি নিয়ে ভাবলাম একটু বাইরে যাই, বাইরে ঝড় টাইপের বাতাস অনেক, একটু হাঁটি। তো খুলে আমি গেলাম। তখন আমার প্যারানর্মাল কিছুর কথা আমার চিন্তা ছিল না, তাই আমি নির্ভয়ে গেলাম। তো দাঁড়িয়ে আছি, তখন একটু নোটিস করলাম যে আমার যে রুমের দরজাটা, সেখান থেকে ট্রান্সপারেন্ট কালো আচ্ছা একটা জিনিস আমার মানে বাইরের দরজাটার দিকে আসছে। আসতে আমার চোখ ওদিকে ছিল, আস্তে আস্তে একসময় ওটা একদম ওই গেটের সাথে একদম মিশে গেল। আচ্ছা, তো তখন আমার একটা হালকা ভয় লাগা শুরু করলো। তো একটু কাছে গিয়ে যখন চেক করলাম, দেখলাম একটু আগে যে আমার রুমের দরজার সাথে যেটা ঘটছিল সেটা এখানে ঘটছে, মানে বাতাসটা ভিতরে ঢুকেছে না, বাতাসটা ওইখান দিয়েই ব্লক হয়ে যাচ্ছে। তো তখন এবার আমি পুরোপুরি অনেকখানি ভয় পেয়ে যাই, যে ভাবি আজকে রাতে আর পড়াশোনা দরকার নেই, আমি ঘুমিয়ে যাই। তো ও দরজাটা তালা দিয়ে আমি ভিতরে যাচ্ছিলাম। তো তখন আমার যে বারান্দাটা, ওখানে গ্রিল ছিল, তো গ্রিলের উপর একটু নেট টাইপের ছিল যাতে মশা না ঢুকে। তো ওইখান দিয়ে আমি দেখতে পাই যে বাইরে গাছপালার মাঝে
একটা লম্বা কালো কিছু একটা দাঁড়িয়ে আছে। তো তো আমার যেটা সবচেয়ে অদ্ভুত আর ভয়ের লাগে সেটা হচ্ছে জিনিসটার একটা মাত্র চোখ, আর জিনিসটা অনেক লম্বা, নর্মাল মানুষের থেকে অনেক অনেক লম্বা, আর আমার দিকে একদম ডাইরেক্ট তাকিয়ে আছে। তো ভয়ে আমার পুরো গা ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড আমার এতটুকু এনার্জি ছিল না যে আমি চিৎকার দিব অথবা দৌড় দিব, এরকম কিছু চিন্তাই ছিল না। তো আমার বারান্দাতে আমার সাইকেল রাখা ছিল, তো আমি ভয়ে ওটার দিকে চোখ রেখেই এক পা করে পিছিয়ে হাঁটছিলাম। তখন হঠাৎ করে অজান্তে ওই সাইকেলের সাথে পা লেগে আমি পড়ে যাই। পড়ে ঠিক সাইকেলটার উপরেই পড়ি, এর জন্য একটু পিঠে ব্যথা পাই। তো তখন আমার চোখটা সরে গিয়েছিল ওখান থেকে। যখন ফেরত ওটার দিকে তাকাই, দেখি ওটা আমার গ্রিলটা ধরে ঝুলে আছে, একদম ঠিক আমার দিকে তাকিয়ে ঝুলে আছে, এবং এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে মনে হচ্ছে আমি ওর খাবার আর আমাকে খাবে, একদম এরকম দিকে তাকিয়ে আছে। আর তখনই একটা খুব জোরে একটা বাতাস এসে সে নেট যে লাগানো ছিল খুব পাতলা ছিল, সেটা একদম খুলে নিচে পড়ে যায়। সে আওয়াজটা হয়, সে আওয়াজে আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সেন্সলেস হচ্ছি। পরদিন সকালে ভোরের দিকে যখন আমার জ্ঞান ফিরে, আমি ওই জায়গাতেই ছিলাম, ওই সাইকেলের উপরেই ছিলাম, আর ওই জিনিসপত্র আশেপাশে পড়ে আছে। তখন হঠাৎ আমার ওই রাতের কথা মনে পড়ে, আর বুকটা আবার কেঁপে ওঠে। তখনই একটা জোরে চিল্লান দিই, আর তখন বাড়ির সবাই ছুটে আসে আর আমাকে দেখে আমি ওখানে পড়ে আছি। তো নিয়ে যখন আমাকে খাটে নিয়ে যায়, সময় জিজ্ঞেস করে কি হয়েছে, তখন আমি সব খুলে বলি, এবং তারপরে ওই পিঠে একটা খুব বড় একটা ক্ষত পাওয়া যায় আমার, খুব বড় একটা ক্ষত, যেটা ওই সাইকেল থেকে পাওয়ার আসলে কথা না, বাট তাও এটা ইগনোরই করা হয়, এবং বেশ কয়েকদিন ওটা হিল হতে সময় লেগেছিল। আচ্ছা, তো বেশ কয়েকদিন পর যখন এটা হিল হয়ে যায়, তখন আমাকে একটা হুজুর টাইপের একটা লোকের কাছে নিয়ে যাওয়া হয়, যে একটু দেখে দেয় যে কি হয়েছিল আসলে। সে এটার পুরোপুরি কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। তো যাই হোক, ঘটনাটা এখানেই শেষ, বাট এর কিছু আফটার এফেক্টস রয়েছে যেটা এখন আমি ভোগ করি। যেটা আমি রাতের ঠিক 2-3টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই আর বাইরে চলে যাওয়ার চেষ্টা করি। এটা স্লিপ ওয়াকিং না, ওই টাইপেরই, যে আমার ফুল সেন্স রয়েছে, বাট আমার মনে হয় যে বাইরে কেউ আমাকে একজন ডাকছে, কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার ওখানে যেতে হবে। কিন্তু আমি এটাও বুঝি যে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে, ক্ষতিকর হতে পারে, বাট কেন জানি আমার ওখানে একটা যদিও আমি জানি, তাও আমি আমার বডি মানতে চায় না, এবং অটোমেটিক সেখানে চলে যেতে ইচ্ছে করে। এরকম বেশ কয়েকবারই হয়েছে। এর জন্য বাসায় আমার জন্য রাতে তালাই মেরে রাখা হয়। আর আরো একটা কথা, যে আমি এখন রাতের বেলা বারান্দা অথবা জানালা এসবের দিকে তাকাতে পারি না, সেই রাতের কথা মনে পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, এবং তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সবাই পরিচিত, তারপরেও আর একবার যাচ্ছি। ওয়েল, ভেরি ভেরি গুড ইভিনিং লিসনার্স, আমি কৌশিক, আর আজকে একটা ঘটনা শোনাতে আসছি। এই ঘটনাটা কোনো অতীতে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা কোনো ভিন দেশে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা এখনো চলছে। ইটস লাইক রেকারিং যাকে বলে। হয়তো আমি এখন এখানে আছি, হয়তো কিছু একটা হচ্ছে, আমি নিজেও জানি না। এই ঘটনাটা হচ্ছে গিয়ে ওই বাসার যেখান থেকে আমি এই মুহূর্তে এই শোতে এসেছি, এবং এই শো শেষ করে ওখানেই যাবো আর কি। এটা সেই বাসার ঘটনা। এবং আরেকটা কথা বলে দিই, যে এটা কোনো স্পেসিফিক যাকে বলে আমরা যেটা বলতে পারি আর কি, কোনো ওরকম ইয়েলো এরিয়ার ঘটনা না যেখানে প্রচুর হন্টিং এর গল্প এসেছে। এটা কোনো গ্রামের কোনো রিমোট এরিয়ারও কোনো গল্প না। এটা ঢাকা শহর